এই পর্বে আমরা বরিশাল বোর্ড ২০১৯-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। এখানে প্রথম প্রশ্নটা দেখো, কতে বলা হয়েছে কি? কতে বলা হয়েছে সুপ্ত তাপ কাকে বলে? সুপ্ত তাপ কাকে বলে? যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। যেমন বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়, মানে গলনাঙ্কে পৌঁছায়, তখন তাকে যতই তাপ দাও সেটার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে না, সেটা বরফের অবস্থার পরিবর্তন করে। তখন এই যে তাপটা, এটাকে বলা হচ্ছে সুপ্ত তাপ। তো এই যেই তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, যেমন বরফ থেকে পানিতে পরিণত করে, তাকে সুপ্ত তাপ বলে। পরের প্রশ্নটা আমরা খেয়াল করি, ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? বাষ্পায়নের অন্যতম শর্ত হচ্ছে উপরে বায়ুর প্রবাহ বৃদ্ধি করা। তো ফ্লোরের উপরে যখন ফ্যান চালানো হয় তখন বায়ুর প্রবাহ বৃদ্ধি পাবে, যার ফলে দ্রুত বাষ্পীভূত হবে। ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কারণ আমাদের চারপাশে বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত না থাকলে তা আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। ফ্যান চালালে আশপাশের বাতাসের ভেজা মেঝের পানির সংস্পর্শে আসে এবং সেখান থেকে পানি জলীয় বাষ্পে হিসেবে শোষণ করে, ফলে ভেজা মেঝে দ্রুত শুকায়। মানে আশপাশে যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো তখন হচ্ছে কি হয়, ওই ফ্লোরের উপরে হচ্ছে সার্কুলেট হতে শুরু করে, তখন সেখানে বেশি পরিমাণে পানি বাষ্প ধারণ করতে পারে, যার ফলে হচ্ছে দ্রুত শুকিয়ে যায়। গ নাম্বার প্রশ্নে বলল মিশ্রণে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তার জন্য আমরা একটু উদ্দীপকটা পড়ি। 400 গ্রাম ভরের একটি তামার পাত্রে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম পানি আছে। খেয়াল করি কি কি ইনফরমেশন। 400 গ্রাম ভরের একটি তামার পাত্রে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম পানি আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপারটা বলো, বুঝো তো। পানির পাত্রের তাপমাত্রা কিন্তু আমার এখানে বলা নাই। পাত্রের তাপমাত্রা কত কিন্তু এটা বলা নাই, বলা আছে পানির তাপমাত্রা। আচ্ছা, আমি যদি এটা পাত্রের মধ্যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রাখি, তাহলে পাত্রের তাপমাত্রা কি ভিন্ন হবে? কোনো দিন ভিন্ন হবে না। পাত্রের তাপমাত্রা কিন্তু ওই পানির তাপমাত্রা সমান হবে। কেন? কারণ দুইটা বস্তু তাপীয় সংস্পর্শে এসে তাপ আদান প্রদান করে তাপমাত্রা সমান করে ফেলে। যেহেতু আমাকে বলেছে সেখানে 90 ডিগ্রি পানি আছে, তার মানে পাত্রের তাপমাত্রা 90 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম ভরের 100 মিলিমিটার ব্যাসের একটি নিরেট গোলক পাত্রের মধ্যে ফেলে দেওয়া হলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 500 গ্রাম ভরের 100 মিলিমিটার ব্যাসের একটি নিরেট গোলক পাত্রের মধ্যে ফেলে দেওয়া হলো। তামার আপেক্ষিক তাপ বলে দেওয়া আছে, গোলকের উপাদানের আপেক্ষিক তাপ আমাদের কাছে বলা আছে, পানির আপেক্ষিক তাপ আমাদের কাছে বলা আছে, গোলকের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কাছে বলা আছে। প্রশ্ন হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো এখানে তো গিভেন ডেটা যেগুলো ছিল সেগুলাই আমাদের এখানে দেয়া আছে। এই যে তামার আপেক্ষিক তাপ, গোলকের উপাদানের আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, তারপর হচ্ছে পানির ভর গ্রামে ছিল, কেজিতে নিয়ে গেলাম। তারপরে গোলকের প্রাথমিক তাপমাত্রা যেটা ছিল 303 ক্যালভিন হবে, মানে সেলসিয়াসকে আমরা ক্যালভিনে নিয়ে গেলাম। তামার পাত্রের ভর বলা আছে, গোলকের ভর বলা আছে। ধরি আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, পানির তাপমাত্রা হচ্ছে কত? পানির তাপমাত্রা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সেলসিয়াস। আর গোলকের তাপমাত্রা কত? গোলকের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে পাত্রের যে তাপমাত্রা সেটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বাভাবিকত এখানে পাত্র আর পানি তাপ বর্জন করবে, গোলক তাপ গ্রহণ করবে। পাত্র আর পানি তাপ বর্জন করতে করতে টিতে এসে পৌঁছাবে, আর পানি তাপ গ্রহণ করতে করতে গিয়ে হচ্ছে গোলক তাপ গ্রহণ করতে করতে গিয়ে হচ্ছে কিসে পৌঁছাবে? তোমার ওই টিতে গিয়ে পৌঁছাবে। তার মানে 30 থেকে টি বড় আর পানির টেম্পারেচার থেকে হচ্ছে টি ছোট। তো এখন দেখো এখানে সরাসরি আমরা লিখলাম গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। এখন তুমি এটা চাইলে আলাদা করে করতে পারো, প্রথমে গৃহীত তাপ বের করতে পারো, তারপর বর্জিত তাপ বের করতে পারো। মানে পাত্রের বর্জিত তাপ, তারপরে পানির বর্জিত তাপ বের করে, তারপরে হচ্ছে গোলকের গৃহীত তাপ বের করে, তারপরে সমান করে করতে পারো। ইচ্ছা তুমি যেভাবে করো, কোনো সমস্যা নেই, এখানে ডিরেক্ট করে দেওয়া হয়েছে আর কি। তো গৃহীত তাপকে গোলক, গোলকের ক্ষেত্রে সূত্র হচ্ছে এমএস ডেল থেটা। আর এই ক্ষেত্রে হচ্ছে যে এইটা তোমার হচ্ছে পানির পাত্রের হচ্ছে যে বর্জিত তাপ এমএস ডেল থেটা, এটা হচ্ছে পানির বর্জিত তাপ এমএস ডেল থেটা। এখানে সবকিছুই হচ্ছে যে মানে সূত্র সেম, জাস্ট ভ্যালুগুলা একটু চেঞ্জ। এই যে ডেল থেটার পরিবর্তে এখানে লিখলাম হচ্ছে T-30। কেন? 30 থেকে হচ্ছে টি বড়, এই জন্য T-30। এটা হচ্ছে পাত্রের ক্ষেত্রে হচ্ছে যে টি 90 থেকে ছোট, কারণ 90 থেকে তাপ বর্জন করতে করতে টিতে এসে পৌঁছাবে, এই জন্য 90 - টি। পানির ক্ষেত্রে হচ্ছে 90 - টি, কারণ 90 থেকে কমতে কমতে টিতে এসে পৌঁছাবে। আচ্ছা, তো এইখানে এরপরে এই লাইনে কি করা হয়েছে? এই লাইনে হচ্ছে এই যে এইগুলা দিয়ে ভেতরে গুণ করব, এই বাহিরেরটা দিয়ে ভেতরে গুণ করব, বাহিরেরটা দিয়ে ভেতরে গুণ করব। গুণ করার পর টি সহগুলাকে এক পাশে নিয়ে আসবো, টি ছাড়াগুলো আরেক পাশে চলে যাবে। এরপর টিটাকে কমন নিয়ে ফেলবো।
তো যেমন এখানে কি করা হয়েছে, এই যে এম এস আর এস এস টি, মানে এস দ্বারা হচ্ছে যে গোলককে বোঝানো হচ্ছে, সি দ্বারা হচ্ছে পাত্রকে কপার, আর ডব্লিউ দ্বারা ওয়াটার পানিকে বোঝানো হচ্ছে, এস স্ফিয়ার গোলককে বোঝানো হচ্ছে। তো এইখানে ধরো এটা দিয়ে গুণ করলে কি হবে, এম এস 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 টি, এই যে এম এস 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 আর টিটা আমরা বাহিরে কমন রেখে দিলাম। তারপরে এখানে এই যে এম সি আর এস সি, এটা দিয়ে টি কে গুণ করলে হচ্ছে কি হবে, মাইনাস এম সি এস সি টি, মাইনাসটা যেন এই পাশে চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। এই যে দেখো প্লাস এম সি এস সি, আর টি কোথায়, টি বাহিরে কমন। তারপরে এই যে এম ডব্লিউ এস ডব্লিউ দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে, এম ডব্লিউ এস ডব্লিউ টি, আর সামনে কি থাকবে, মাইনাস। এটাকে যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হচ্ছে এম ডব্লিউ এস ডব্লিউ আর টি হচ্ছে কমন। আর এরপরে বাকি যেটা আছে সেটা এই যে এম সি এস সি ইন্টু 90 এখানে বসে গেছে, এম ডব্লিউ এস ডব্লিউ ইন্টু 90 এটা বসে গেছে, আর এম এস 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 ইন্টু 30 যেটা মাইনাসে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এটা এখানে বসে গেছে। এখন টি সমান কি হবে, এই যে এই পুরোটা ডিভাইডেড এই ব্র্যাকেটের অংশটা, দেখো এই যে উপরে যেটা আছে এটা লিখে ফেললাম, এম সি এস সি 90, এম ডব্লিউ এস ডব্লিউ 90, এম এস 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 30, এটা লিখলাম, নিচে ডিভাইড হয়ে যাবে এই অংশটা, এম এস এস এস, এম সি এস সি, এম ডব্লিউ এস ডব্লিউ। এবার তুমি মানগুলা বসিয়ে দাও। এম সি মানে হচ্ছে পাত্রের ভর, পাত্রের ভর কত বলা ছিল, পাত্রের ভর হচ্ছে 400 গ্রাম মানে 0.4 কেজি, এই যে 0.4। এস হচ্ছে পাত্রের আপেক্ষিক তাপ 400 আর 90 বসে গেছে। এম ডব্লিউ হচ্ছে যে পানির ভর, পানির ভর কত বলা ছিল 500 গ্রাম, গ্রামকে কেজিতে নিয়ে গেলে 0.5, পানির আপেক্ষিক তাপ 4290। এম এস যেটা হচ্ছে গোলকের ভর, গোলকের ভর কত বলা ছিল, গোলকের ভর ছিল হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম মানে হচ্ছে 0.5 কেজি। এস হচ্ছে গোলকের আপেক্ষিক তাপ আর 30। সেম ভাবে নিচের ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এই পুরোটাকে ক্যালকুলেটরে বসিয়ে ইকুয়াল বাটনে চাপ দিয়ে দাও, 87.46 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে ধরো তুমি চাইলে যেটা করতে পারো, প্রথমে গোলকের গৃহীত তাপ সেটা আলাদা করে বের করতে পারো, পাত্রের বর্জিত তাপ সেটা আলাদা করে বের করতে পারো, পানির বর্জিত তাপ সেটা আলাদা করে বের করতে পারো। তারপর যে দুইটা বর্জিত করেছে সে দুইটাকে একসাথে রাখবা, গোলকটাকে একপাশে রেখে এখান থেকে টি এর মান ক্যালকুলেশন করে বের করবে। এটাই হচ্ছে প্রসিডিউর। এখানে একসাথে করা হয়েছে, তুমি চাইলে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করতে পারো। জাস্ট এটুকু মনে রাখবা, গোলকের ক্ষেত্রে কি হয়, 30 থেকে টি তে পৌঁছায়, তার তাপমাত্রা তো বৃদ্ধি পাবে, এই জন্য হচ্ছে টি 30 থেকে বড় বলে টি মাইনাস 30। আর এখানে হচ্ছে কি হয়, পানি থেকে হচ্ছে যে তাপ বর্জন করতে থাকে, পানি থেকে তাপ বর্জন করতে করতে টি তে পৌঁছায়, এই জন্য 90 মাইনাস টি, বা পাত্র তাপ বর্জন করতে করতে টি তে পৌঁছায়, এই জন্য 90 মাইনাস টি। তো এখান থেকে আমরা মিশ্রণের তাপমাত্রা কত পেয়েছি, 87.46 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন বলা হলো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায়। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা আমরা একটু আগেই পেয়েছিলাম, সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 37.46 ডিগ্রি সেলসিয়াস। আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় গোলকটি 100.5 মিলিমিটার ব্যাসের রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা। আচ্ছা, তো গোলকের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা আমাদের প্রশ্নে বলা ছিল। প্রশ্নে বলা আছে কত, গোলকের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 19 × 10⁻5 পার কেলভিন। তো এই যে 90 × 10⁻5 পার কেলভিন। এখন তাহলে গোলকের উপাদানের আয়তন প্রসারণ সহগ, আমরা জানি আয়তন প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ, এই যে 3 × আলফা। তো আলফার মানটা এখান থেকে এনে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে পাচ্ছি 5.7 × 10⁻4 পার কেলভিন। আর গ হতে পায় চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 87.46 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে, গোলকের তাপমাত্রা ছিল 30, হয়েছে 87.46। তো পার্থক্য করলে আমরা কত পাচ্ছি, 57.46 কেলভিন। এটা একটু মাথায় রাখো, অনেকের প্রশ্ন আসতে পারে যে সেলসিয়াসে মাইনাস করলাম, রেজাল্ট দেখায় কেলভিন কেন, কারণ পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াসে যে ভ্যালু আসে ক্যালভিনও সেম একই ভ্যালু আসে। তো এখন গোলকটির আয়তন, গোলকটির আদি আয়তন কত ছিল, 4/3 পাই আর কিউব। আর মানি কত, আর মানি ছিল হচ্ছে তোমাদের 100 মিলিমিটার। আর মানি ছিল হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, ব্যাস বলা আছে 100 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক 50 মিলিমিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে 100/2 তোমার হচ্ছে ব্যাসার্ধ, কারণ আমার ব্যাস বলা ছিল 100, ব্যাসার্ধ হলে 2 দ্বারা ভাগ। তো আমাদের সূত্র কি, 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 5,23,600 ঘন সেন্টিমিটার, ঘন মিলিমিটার। এটা হচ্ছে গোলকের আদি আয়তন। তো এখন গোলকের চূড়ান্ত আয়তন কি হবে, গোলকের চূড়ান্ত আয়তন, এই যে সূত্রটা, এই সূত্রটা তোমাদেরকে একটু দেখাই, সূত্রটা কোথা থেকে আসছে। সেটা হচ্ছে আমরা জানি যে গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তো এখান থেকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে V2 মাইনাস V1 সমান গামা V1
T2 মাইনাস হচ্ছে T1 বা V2 সমান হচ্ছে V1 ইন V1টা এই পাশে চলে যাবে প্লাস, তাহলে প্লাস গামা V1 ইন্টু T2 মাইনাস T1। এখন চাইলে এখানে আমি V1 কে কমনও নিয়ে ফেলতে পারি, তাহলে 1 প্লাস গামা ইন্টু হচ্ছে T2 মাইনাস হচ্ছে T1। এই যে এটা হচ্ছে V2 এর ক্ষেত্রে, এটা হচ্ছে V2 এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে V2 সমান হচ্ছে, এখন এইখানে V1 এর পরিবর্তে V0 লিখেছে ইচ্ছা, V0 এর মান আমরা এই যে এখান থেকে বসিয়ে দিলাম 5,23,600, 1 ঠিক আছে, গামা এর মান আগে বের করেছি বসিয়ে দিয়েছি, T2 মাইনাস T1 এর মান আমরা আগে পেয়েছি বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত যেই আয়তনটা সেটা পেয়ে গেছি। চূড়ান্ত আয়তন হচ্ছে কত? 5,40,794.50519। তো গোলকটির চূড়ান্ত ব্যাসার্ধ আমরা বের করব। এখন আমরা জানি আয়তনের পরিবর্তে, এই যে আয়তনের পরিবর্তে কি লেখা যায়, 4/3 পাই আর কিউব। যেহেতু নতুন আরেকটা আর পাবো এই জন্য হচ্ছে R2 কিউব লিখেছি, সমান হচ্ছে এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে R2 সমান কি হবে? R2 সমান হবে হচ্ছে যে 3 নিচে আছে, 3 উপরে গুণ হয়ে যাবে, আর উপরে আছে আর নিচে ডিভাইড হয়ে যাবে, পাই উপরে আছে নিচে ভাগ হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে কিউবিক আছে, কিউব আছে, সেটা এই পাশে গেলে কিউবিক রুট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 50.54 মিলিমিটার। এখন গোলকের ব্যাসার্ধ, ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে, ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 101.08 মিলিমিটার, যেটা কি 100.5 মিলিমিটার থেকে বড়। যেহেতু গোলকের চূড়ান্ত যে ব্যাস সেটা রিং এর ব্যাসের থেকে বড়, সুতরাং এই ক্ষেত্রে প্রবেশ করবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে কি কি করেছি? প্রথমে আমরা হচ্ছে আয়তন প্রসারণ সহগটা বের করেছি, দৈর্ঘ্য প্রসারণ সহগকে 3 দ্বারা গুণ করে। তারপরে আমরা কি করেছি? আমরা হচ্ছে গোলকটি চূড়ান্ত আয়তন বের করেছি। চূড়ান্ত আয়তনের ক্ষেত্রে সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে দেখিয়েছি। সেখান থেকে চূড়ান্ত আয়তনের এই যে আয়তনের পরিবর্তে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব, ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এখান থেকে আর এর মানটা বের করেছি। এখানে কি করেছি? 3 নিচে আছে উপরে গুণ হবে, উপরে 4 উপরে আছে নিচে ভাগ হবে, পাই উপরে আছে নিচে ভাগ হয়ে যাবে, এই পাশে কিউব আছে এই পাশে গেলে কিউবিক রুট হয়ে যাবে। কিউবিক রুটকে তোমরা এইভাবেও লিখতে পারো, ক্যালকুলেটরের ক্ষেত্রে অনেকের লিখতে সমস্যা হয়, ক্যালকুলেটরের টু দি পাওয়ার যেখানে আছে না, টু দি পাওয়ারের জায়গায় তোমরা এটা লিখতে পারো। এই যে ধরো এটা টু দি পাওয়ার 1/3 অথবা টু দি পাওয়ার 1/3, এইটার মানে হচ্ছে কিউবিক রুট। কোনো কিছুর পাওয়ারকে যদি 1/3 লেখা হয় বা 1/3 লেখা হয় সেটাকেই কিউবিক রুট বলা হয়। তো তুমি ক্যালকুলেটরে সেভাবে বসাইতে পারো, ক্যালকুলেশন করলে আমরা ব্যাসার্ধ পাচ্ছি, এটা কিন্তু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 50.54 মিলিমিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করে দাও, ব্যাস হচ্ছে কত? 101.08 মিলিমিটার। তো যেহেতু ব্যাস, নতুন যে ব্যাস সেটা রিং এর ব্যাসের থেকে বড়, সুতরাং রিং এর মধ্যে প্রবেশ করবে না। তো এটাই ছিল এই পর্বের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করছো না বা করোনি, তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।